আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাটকীয়তা। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। তো আমরা এর আগে ক্লাসে শ্রীকৃষ্ণ কীর্তন কেন গুরুত্বপূর্ণ, তার আবিষ্কারের কাহিনী, তার ভাষা, হ্যাঁ, এবং আরও অন্যান্য কিছু বিষয় আলোচনা করেছি, কাহিনী সংক্ষেপ। তো আমাদের মধ্যযুগের কাব্যধারায় শ্রীকৃষ্ণ কীর্তন যেসব কারণে উল্লেখযোগ্য তার ভিতরে অন্যতম একটি হলো এর নাটকীয়তা। নাটকীয়তা বলতে আমরা কি বুঝি? আমরা যে এখন আধুনিক যুগে যে বিভিন্ন সিরিজগুলো দেখি, তাই না, যে সেই সিরিজগুলোতে কি থাকে, একটা গল্পের একটা চমক থাকে, প্রতিটা অধ্যায় শেষে একটা পরের অধ্যায়ের জন্য, পরের এপিসোডের জন্য একটা কি থাকে, আকর্ষণ আমাদের থাকে। তো নাটকটাও ঠিক এমনই। এই নাটকের মূল থিমের উপর ভিত্তি করে কিন্তু যত ধরনের মুভি বা নাটক, হ্যাঁ, সব কিছুই কি সিরিজ, সব কিছুই কি তৈরি করা হচ্ছে। এখানে দেখবো ঘটনা এক জায়গায় মারাত্মক একটা দ্বন্দ্ব তৈরি হবে, সেই দ্বন্দ্বটা আবার একটা সময় গিয়ে ফিনিশ হবে। ওকে, তো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের কাব্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কাব্য হিসেবে এটা প্রথম আখ্যান কাব্য, মধ্যযুগের একক কবির রচনা, প্রথম কাব্য। বরুচণ্ডী দাস এই কাব্যটা কি লিখেছিলেন। বরুচণ্ডী দাসের আরেকটা নাম হচ্ছে কি অনন্ত বড়ুয়া, আবার কি জানি অনন্ত জলিল লিখে দিও না, হ্যাঁ। তো যাই হোক, আমাদের মূলত দুইটা কারণে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিটারেলি বিখ্যাত। তার ভিতরে একটি হচ্ছে মানবিক আখ্যান এবং দ্বিতীয়টা হচ্ছে নাটকীয়তা। মানবিক আখ্যান কি? মানবীর ঘটনা। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে মানবীর ঘটনাটাই দেখবো। এখানে কোনো দেবদেবীর ঘটনা আমরা এখানে দেখি না। এখানে কৃষ্ণের কোনো দৈবিক শক্তির পরিচয় আমরা পাই না। এখানে কৃষ্ণ যা করে, রাধা যা করে, তার সবকিছুই কি একজন মানুষ হিসেবে যা করে তেমনই আমরা দেখি। এই কারণে বলা হয় যে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নাই। আমাদের পৌরাণিক অনুযায়ী কৃষ্ণ যেভাবে দৈবিক শক্তি সম্পন্ন ছিল, এখানে আমরা তেমন কিছুই পাই না। এখানে রাধার যে বিরহ, রাধার যে প্রেম, তার সব কিছুই কি মানবিকতা দিয়ে আমাদের দেখায়, বা একটা মানুষ যা করত সেটাই কি এখানে দেখানো হয়। তো দ্বিতীয় যে টপিকসটা আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্য গুরুত্বপূর্ণ, নাটকীয়তা। আমরা আজকে আলোচনা করব এই শ্রীকৃষ্ণ কাব্যের নাটকীয়তা। প্রথমে আমাদের জানতে হবে নাটক কি। নাটক হচ্ছে একটা মিশ্র শিল্প, মানে যেখানে তোমার দেখবে মানুষ এবং শুনবে। ওকে, মানুষ একই সাথে দেখবে এবং শুনবে। যেমন মহাকাব্য আমরা দেখছি কি শুধু মানুষ পড়ার জন্য বা শোনার জন্য, কিন্তু এখানে আমরা নাটকে কি দেখি? নাটকে আমরা দেখি এবং শুনি। এই নাটকের মধ্যে কি বলা হয়েছে, যা দৃশ্য ও শ্রব্য কাব্যের মাধ্যমে রঙ্গমঞ্চে গতিময় মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সামনে মূর্ত করে তোলে, তাই নাটক। এখানে নাটকের ভিতরে গান থাকে, কবিতা থাকে, সংলাপ থাকে, অভিনয় থাকে, নাচ থাকে, হ্যাঁ, অনেক কিছু এখানে থাকে। এই জন্য এটাকে একটা মিশ্র সাহিত্য বলা হয়। বা আমাদের সাহিত্যের শুরু, পৃথিবীতে সাহিত্যের শুরু হয়েছিল এই নাটকের মাধ্যমে। আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পুরোটাই কি নাটকীয় ঢঙে লেখা। নাটকীয় ঢংটা কি? ওই যে আমি প্রথমে বলেছিলাম যে কি একটা সিরিজ বা একটা নাটকে যেরকম কি থাকে, বিভিন্ন পর্বের ভাগ থাকে, তাই না? প্রতিটি পর্বে এক একটা গল্পের মতো থাকে, একটা পর্বের সাথে আর একটা পর্বের একটা কি থাকে, কানেকশন থাকে, হ্যাঁ। তো এই যে বিষয়টা, পুরো কাব্যটাই এভাবে নাটকীয় ঢঙে লেখা। আর নাটকে কি থাকে? সব ঘটনা কিন্তু থাকে না, উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য ইয়েটাই কি থাকে। পুরো মনে করে একটা নাটকে কি পুরো রাতের কাহিনী বর্ণনা করে? রাতের উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখানো
হয়। ওকে, তো এই যে আমরা এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই বিষয়টা দেখতে পাই যে এখানে নাটকীয় ঢঙে লেখা গল্পগুলো, কথাগুলো নাটকের মতো করে বলা, এখানে নাটকের মতো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, একটা ক্লাইম্যাক্সে চলে যাচ্ছে। প্রথমে দেখলাম আমরা কৃষ্ণ রাধার জন্য পাগল, হ্যাঁ, আবার দেখলাম যে কি একটা সময় রাধা কৃষ্ণের প্রেম একটা পেল, পরে আবার কৃষ্ণ রাধাকে ত্যাগ করে চলে গেল। এই যে যে একটা কি উত্থান পতন দেখতে পেলাম না, একটা থেকে এভাবে করে উপরে উঠলো, একটা ক্লাইম্যাক্সে চলে গেল, আবার কি। তাহলে এই যে যে এভাবে আমাদের কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাতে আমরা নাটকের বিভিন্ন কিছু দেখি। তো এই বিষয়ে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, যিনি এটা আবিষ্কার করেছিলেন এবং সম্পাদনা করেছিলেন, তিনি বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন গীত গোবিন্দের অনুকরণে রচিত গীতিনাট্য শ্রেণীর গীতিকাব্য। গীত গোবিন্দ এর আগে আরেকটা কি সংস্কৃত ভাষায় লেখা একটা কাব্য ছিল, সেটার আদলে এটা কি লেখা হয়েছে। গীতিনাট্য মানে এখানে আমাদের নাট্যকাব্য, কাব্যনাট্য পার্থক্য আছে। নাট্যকাব্য আর কাব্যনাট্যর পার্থক্য হচ্ছে কাব্যনাট্যতে একটা কাহিনীর বর্ণনা থাকে কবিতার মাধ্যমে, নাটকীয় বর্ণনা থাকে। আর নাট্যকাব্যতে এমন একটা নাটক যেখানে সংলাপগুলো সবগুলো কি কবিতার মতো করে দেয়া হয়। ওকে, আমাদের এটা হচ্ছে একটা গীতিনাট্য, গানের সুরে সুরে যেন এটা কি নাটকটা দেওয়া হয়। তোমরা হয়তো বা ওই যে চঞ্চল চৌধুরী বা শাওনের একটা গান আছে এই কৃষ্ণের নিয়ে, ওই তোমরা হয়তো বা শুনেছ যে ওখানে গানটা এরকম যে জল ভরো সখী ও গোয়ালের ঝি, হ্যাঁ, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। এই যেরকম করে গানের সুরে সুরে কিন্তু কি এটা করা হয়েছিল। তো এই জন্য এটাকে বলা হচ্ছে গীতিনাট্য। তো আমাদের রাধা কৃষ্ণের বিরহ মিলনের আধারে রচিত এই আখ্যায়িকা কাব্য, আখ্যায়িকা কাব্য মানে কি কাহিনী কাব্য, আখ্যান থেকে আখ্যায়িকা। ওকে, অঙ্ক দৃশ্য বিভাগ নাই, কিন্তু এখানে আমাদের কি আছে বিভিন্ন ভাগ আছে, 13টা খণ্ড আছে। আমাদের নাটকে কি থাকে, অঙ্ক থাকে, দৃশ্য থাকে, তাই না? আমরা যেমন মুভিতে একটা নাটক বা আমরা নাটকে কি বিভিন্ন ঘটনা দেখি বিভিন্ন স্থানে, একজন হয়তো ঢাকায় আছে, আরেকজন চিটংয়ে আছে, এরকম করে অঙ্ক থাকে। একটা অঙ্ক কি মানে একটা ঘটনার দেখানো হচ্ছে, কোনো একটা বিশেষ ঘটনা দেখানো হচ্ছে, মনে করে ওকে দৃশ্যপট দেখানো হচ্ছে একটা আমেরিকাতে, আর একটা কি এখানে, এরকম করে দৃশ্যপট ভাগ করা হয়। তো যাই হোক, এখানে আমাদের এভাবে খণ্ড অঙ্ক বা দৃশ্য বিভাগ নাই, কিন্তু এখানে কি আছে 13টা ভাগ আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের টোটাল কয়টা খণ্ড? 13টা খণ্ডে। আমাদের এখানে এই 13টা খণ্ডের ভিতরে আমরা খণ্ড বিভাগ, গতিশীল চরিত্র দেখি, এবং চরিত্র অনুযায়ী আমরা কি সংলাপও দেখতে পাই। নাটকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি চরিত্র অনুযায়ী সংলাপ। ওকে, তোমার চরিত্র যেমন একজন রিক্সাওয়ালার, একজন শ্রমজীবীর মানুষের যে পড়াশোনা করেনি কখনো, তার মুখ দিয়ে খুব সুন্দর সুললিত বাংলা বললে সেটা কি হবে না, পারফেক্ট হবে না। তাকে তার মতো করেই সংলাপ বলতে হবে। বুঝে গেছে? তো এখন আবার গতিশীল চরিত্র বলতে কি বোঝায়, যেখানে ঘটনার কোনো কি নাই, দীর্ঘসূত্রিতা নাই। যেমন রাধাকৃষ্ণের জন্মখণ্ডটা, এখানে কিন্তু বেশি সময় নেওয়া হয় নাই, খুব দ্রুত এখানে কি রাধাকৃষ্ণের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে এবং দ্রুত পরের চ্যাপ্টারে চলে গিয়েছে। তো রাধা কৃষ্ণ বড়াই এই 3টা চরিত্র মূলত এখানে, এছাড়াও অন্যান্য চরিত্র এসেছে, কিন্তু সেগুলো কিন্তু কি না অতটা গুরুত্বপূর্ণ না। এই 3টা চরিত্রের সংলাপের মধ্যে দিয়ে কাব্যটা নাটকীয় গুণে গুণান্বিত হয়েছে, কারণ সংলাপ নাটকের কি প্রধান উপাদান। আমরা ঘটনা শুরু কিভাবে দেখতে পাই, বড়াই যখন বনের ভিতরে কৃষ্ণকে রাধাকে খুঁজে পাচ্ছিল না, তখন কৃষ্ণকে সে জিজ্ঞাসা করে যে কি এরকম একটা মেয়েকে তুমি দেখেছো কি না, এরকম এরকম সুন্দরী। তো এটা শুনে তো কি কৃষ্ণ পাগল হয়ে গেছে, সে বুঝতে পারলো যে যেভাবে কে মেয়েটা তার চাই।
সে যেই হোক। হ্যাঁ, তো এভাবে সে তখন রাধার প্রতি তার আকর্ষণ প্রকাশ করে, রাধাকে সে পেতে চায়। আবার দেখো বংশীকণ্ডে যখন রাধা কি কৃষ্ণের বংশী বাঁশি চুরি করে ফেলে, সেটা নিয়ে অভিযোগ দেওয়া হয়। রাধা বলে যে আমি তোমার বাঁশি কেন চুরি করতে যাব, ঠিক আছে, আমার কি দায় পড়ছে। আবার এভাবে আবার আমরা দেখি যে কি একটা সময় যখন রাধা যখন কৃষ্ণের প্রেমে পাগল, হ্যাঁ, আবার যখন এই রাধা যখন কৃষ্ণের কাছে নিজেকে নিবেদন করলো, ইয়ে করলো, তখন এই কৃষ্ণ আবার কি ওই যে আগে পূর্বে রাধা তাকে রিজেক্ট করছিল সেই ক্ষোভে তাকে কি নানা ধরনের কটু কথা বলে। হ্যাঁ, রাধাকে সে ত্যাগ করে বা রাধা, কিন্তু তারপরেও রাধা কি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। তো এই যে আমাদের এই সংলাপগুলো, হ্যাঁ, আমাদের কি করে নাটকীয় উপাদানের একটা বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরে। এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছিল, সেলিম আল দীন, নাম শুনছো তোমরা কেউ? আমাদের বাংলা সাহিত্যে বলা হয়ে থাকে, আমাদের বাংলা সাহিত্যে নাটক এসেছে আধুনিক যুগে। প্রাচীন যুগ বা মধ্যযুগে আমাদের নাটকীয় কোনো উপাদান আমরা পাই না, নাটকের কি পাই না, কোনো পরিচয় আমরা পাই না। কিন্তু সেলিম আল দীন বিশিষ্ট নাট্যকার বাংলাদেশের, তোমাদের ফোর্থ ইয়ারে তার একটা নাটক পাঠ্য কীর্তন খোলা। সেই নাটকের যে রচয়িতা সেলিম আল দীন, তিনি আরো অন্যান্য অনেক নাটক লিখেছেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি একটা গবেষণা করে দেখিয়েছেন, মানে তার পিএইচডি গবেষণার মূল বিষয়বস্তু ছিল এটা যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা একটা নাটকীয় গুণ সম্পন্ন, বা মধ্যযুগে কি আমাদের নাটকীয় উপাদান আমাদের সাহিত্যে ছিল। ওকে, হয়তোবা আধুনিক ফর্মের মতো করে এভাবে আমাদের অঙ্ক, দৃশ্য বিভাগ এগুলো আমাদের ছিল না। তাই বলা যায় যে নাটক আমাদের প্রাচীন সাহিত্যেও ছিল, মধ্যযুগের সাহিত্যেও ছিল, হয়তো কোনো কারণে সেটা আমাদের সামনে এসে পৌঁছায়নি। এরপরে প্রতিটা ঘটনা আমরা নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করতে দেখি, পরের ঘটনা জানার জন্য উন্মুখ হয়ে থাকি। আমাদের প্রত্যেকটা ঘটনা আমরা এখানে নাটকে কি দেখি, আমরা এখন যেরকম এক একটা এপিসোড দেখলে পরের এপিসোডে কি হবে। তো যাই হোক, এখানে আমাদের প্রতিটা ঘটনা আমরা নাটকীয় ভঙ্গিতে উপস্থাপিত হতে দেখি। আমরা যেমন ঘটনার একটা নাটকীয়তা, যেমন আমরা দেখি যে কি কৃষ্ণ রাধার যে সম্পর্কটা, কি সম্পর্ক, রাধা কৃষ্ণ কিসের সম্পর্ক ছিল বাস্তবে? কৃষ্ণের মামি ছিল রাধা। কৃষ্ণের মামি ছিল রাধা, মামির সাথে প্রেম করছে। এখন এটা নিয়ে এখানে একটা অসম্ভব সম্পর্ককে উপস্থাপন করা হয়েছে, তাই না? এটার একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে কৃষ্ণ পূর্বজন্মে কি ছিল, বিষ্ণুর অবতার ছিল, সেটা কৃষ্ণের মনে ছিল। কিন্তু রাধা পূর্বজন্মে যে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী ছিল, সেটা রাধার স্মরণে ছিল না। এই কারণে কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য কি অনেক বেশি উঠে পড়ে লাগে আর কি। কিন্তু রাধার তো সেটা স্মরণে ছিল না। পরবর্তীতেও তার স্মরণে আসার আগেই সে বুঝতে পারে যে কৃষ্ণ তার একটা স্পেশাল কিছু। ওকে, তা আমাদের তাদের এই সম্পর্ক থাকার পরেও যখন কৃষ্ণ রাধাকে পেতে চায়, কৃষ্ণ রাধাকে এটাও স্মরণ করিয়ে দেয়, সরি, রাধা কৃষ্ণকে এটাও স্মরণ করিয়ে দেয় যে কি আমি তোমার মামি হই, তুমি কিভাবে আমার সাথে এভাবে কথা বলো, এই কথা কিন্তু বলা হয়েছে। তো আমরা প্রথমে বলে নেই যে আমাদের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, এটা একটা ধামালি। এটা কিন্তু কি না কোনো আমাদের দৈব যে কৃষ্ণকে দেখি আমরা, সেটা কোনো কিছু দেখি না। এখানে আমরা যে কৃষ্ণকে পাই, সেই কৃষ্ণ হচ্ছে একজন লম্পট যুবক।
হ্যাঁ, লম্পট যুবককে পাই, সেই লম্পট যুবক কি গ্রামের মেয়েদের সর্বনাশ করাই তার মূল উদ্দেশ্য, এটা হিসেবে আমরা এখানে পাই। তাই এই জন্য অনেকে বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কিন্তু কি নাই, কীর্তন নাই। তা আমাদের এখানে কাব্যের যে 13টা খণ্ড বিভক্ত, প্রথম জন্মখণ্ড বা সমগ্র কাব্যের মুখবন্ধ, তাতে খুব সংক্ষিপ্তভাবে কি করা হয়েছে, নাটকীয় পরিবেশে দেখানো হয়েছে, এবং মূল 3টা চরিত্রের মাধ্যমে কিন্তু কি এই পুরো কাব্যটা গঠিত হয়েছে। এই 3টা চরিত্র, অন্যান্য চরিত্রগুলো আসছে যেমন রাধার হাজবেন্ড আইহন, রাধার শাশুড়ি ননদ, হ্যাঁ এগুলো এসেছে, কিন্তু এগুলো ততটা কি পায় নাই, গুরুত্ব পায় নাই। মূল 3টা চরিত্র রাধা, কৃষ্ণ এবং বরাই, এই 3টা চরিত্রের মাধ্যমে পুরো ঘটনাটা এগিয়ে গিয়েছে। আমাদের নাটকীয়তার শুরু কোথা থেকে, তাম্বুল খণ্ড থেকে। তাম্বুল খণ্ড কোনটা, তাম্বুল মানে কি পান। কৃষ্ণ যখন রাধাকে কি করে, পান পাঠায়, হ্যাঁ, এবং রাধা সেই পান লাথি দিয়ে ফেলে দেয়, পান সুপারি পাঠায় সেটাকে লাথি দিয়ে ফেলে দেয়। এই যে এখান থেকে মানে কি হলো, ঘটনার নাটকীয়তা শুরু হলো। আমরা তো স্বাভাবিকভাবেই যেটা ধারণা করছি যে কৃষ্ণ যখন রাধাকে প্রপোজ করবে, রাধা সেটা কি করবে, অ্যাকসেপ্ট করবে, কিন্তু না, রাধা কিন্তু সহজে প্রথমে অ্যাকসেপ্ট করেনি। আবার বানখণ্ডে রাধার মানসিক অবস্থার পরিবর্তন হয়। রাধাকে বানখণ্ডে কি করে, কৃষ্ণ মদন বানে আক্রান্ত করে। মদন বান মানে কি, মদন মানে আমরা যেটা বলি, মদন মানে ভালোবাসার দেবতা, আমরা তো মদন বলি, হ্যাঁ। তো এই মদন বানে যখন আকৃষ্ট করে, তখন রাধা কৃষ্ণের প্রতি কি হয়ে পড়ে, অনুরক্ত হয়ে পড়ে, তার মানসিক অবস্থা পরিবর্তন হয়। আমাদের নাটকীয় গুণ হিসেবে, আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই রাধার মানসিক পরিবর্তনটা একটা বিশাল একটা ব্যাপার। রাধা প্রথমে ছিল একজন কিশোরী বালিকা, কিন্তু আমাদের শেষ খণ্ডে, রাধা বিরহ খণ্ডে, বংশী খণ্ডে এবং রাধা বিরোহী খণ্ডে আমরা সেই কিশোরী বালিকা রাধাকে দেখি পরিপূর্ণ যুবতী একজন রাধাতে পরিণত হতে। এই যে রাধার যে মানসিক অবস্থার পরিবর্তন, যে রাধা একসময় কৃষ্ণকে দেখতে পারতো না, সেই রাধায় আবার কৃষ্ণ বিরহে কাতর, এটা একটা গুরুত্বপূর্ণ নাটকীয়তা হিসেবে আমরা দেখতে পাই। যে কোনো আমাদের নাটক বা সিরিজে আমরা এটাই দেখি, কিন্তু হয়তো হাজব্যান্ড ওয়াইফ বিয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফকে পছন্দ করে না, একটা সময় গিয়ে হাজব্যান্ড বুঝতে পারে যে কি তার ওয়াইফটাই কি সবচেয়ে ভালো, এরকম ঘটনা আমরা দেখি কিনা। এখানে আমরা সেটাই দেখতে পাই যে রাধা প্রথমে কৃষ্ণকে দেখতেই পারতো না, সে রাধার মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আমাদের সংঘাতের সৃষ্টি হয় বংশীখণ্ডে। বংশীখণ্ডের সংঘাতটা মানে কিরকম, ওই যে তাদের মনে করে এখন নায়ক নায়িকা একজন আরেকজনকে ভালোবাসছে, কিন্তু কোনো একটা ঘটনার কারণে তাদের ভুল বোঝাবুঝি হয়েছে, তাদের ভিতরে এখন একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ বা রাগারাগি অভিমান হয় কিনা, এরকম ঘটনাতে সেখানে আমরা দেখি। যেমন এই বংশীখণ্ডে যখন রাধা কৃষ্ণের বংশী বা বাঁশিটা চুরি করে ফেলে, তখন বলে যে কৃষ্ণ গাই রাখিতে নিয়ে গেল বাঁশি মাথে, সেনাবাসী আল রাধা নীলিকোণ ভিতে, মানে আমি গাই রাখতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম বাঁশিটা মাথার পাশে রেখে, সেই বাঁশি তুই রাধা কি নিলি কোন কারণে। এরপরটা বলছে, রাধা বলতেছে কি, নন্দের নন্দন কানহাই বলে মা তোমারে, কোথা বাসি হারাইয়া দোষে আমারে, মানে তোমাকে নান্দের নন্দন কানাই বলে সবাই তোমাকে, এখন তুমি কোথায় বাসি হারিয়েছ, এখন দোষ দিচ্ছ তুমি আমাকে। তাহলে এই যে এভাবে নাটকীয়তার শুরু, আসলে রাধা কিন্তু কি একইভাবে আবার হারখণ্ডে আমরা কি এক জায়গায় কি করে, রাধা যখন গোসল করতেছিল, কৃষ্ণ আবার কি তার কাপড় চোপড় চুরি করে, এগুলো আমরা দেখি। তো এই যে বিষয়গুলো আমরা এভাবে নানা ধরনের সংঘাত বা কি ঘটনা তৈরি হয়। বিরহ খণ্ডে আমাদের দুইজনের বিপরীতমুখী দুইটা দেখি। বিরহ খণ্ডে রাধার যে বিরহ, আমাদের এখানে পুরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে সাহিত্যিক গুণ সমন্বিত যে অংশটা, সেটা হচ্ছে বিরহ খণ্ড। এখানে আমরা দেখি যে রাধার যে বিরহ, সেটা আধুনিক
আমাদের বা এর পরে যে বৈষ্ণব পদাবলী যেটা দেখি আমরা, সেই বৈষ্ণব পদাবলীতে রাধার যে বিরহ সেটার সাথে তুলনা করা চলে। লেখকেরও হয়তোবা কি হয়েছিল, এর ভিতরে পরিণতিবোধ এসেছিল, কারণ একটা সাহিত্য অনেকদিন ধরেই কি লেখা হতে পারে। মনে করো আজকে থেকে আমি 20 বছর আগে যে চিন্তা ভাবনা থাকবে, এখন আমার সেই চিন্তা ভাবনা নাই। আজকে থেকে 20 বছর আগে আমার যে মুভিগুলো ভালো লাগতো, যে গান ভালো লাগতো, এখন কিন্তু আমার সেই মুভি বা গান ভালো লাগে না। ঠিক আছে, আমার অন্যরকম ইয়েগুলো ভালো লাগে। যেমন আমার বিশেষ করে এখন ইদানিং আমি দেখছি যে উত্তম কুমার সুচিত্রা যে সাদা কালো যুগের যে কিছু মুভি আছে, সেই মুভিগুলো আমাকে খুব বেশি আকৃষ্ট করে। আধুনিক এই ভিএফএক্স টিএফএক্স দিয়ে এত কাহিনী এই সেই, হ্যাঁ এগুলো চাইতে, হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাগুলো কিন্তু খুব ইউনিক এবং খুব গভীরভাবে আমাদেরকে ভাবিয়ে তোলে। কবি সবকিছু কিন্তু পরিকল্পনা করে সাজিয়েছেন। একজন নাট্যকারের কি থাকে, পরিকল্পনা থাকে, কোন ঘটনার পরে কি হবে না হবে সবকিছু তিনি পরিকল্পনা করেন। আমরা এভাবেই সেখানে এটা দেখি। আমরা বড়াই মুখে রাধা রূপের কথা শুনে যে কৃষ্ণের অবস্থা হয়, হ্যাঁ, যে তোর মুখে রাধিকা রূপ কথা শুনি, ধরিবার না পারো পরাণী বড়াইল, মানে তোর মুখে রাধার কথা রূপের কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না বড়াই। এই যে যে এভাবে কৃষ্ণের রাধার প্রতি আকর্ষণ তৈরি করার একটা ঘটনা, এটা একটা প্ল্যান। আবার উত্তরে রাধা কি বলতেছে দেখো, যার প্রাণ ফুটে বুকে ধরিতে না পারে, গলাত পাথর বান্ধি দহে পশি মরে। বলতেছে কি, যে প্রাণ ফুটে বের হয়ে যাচ্ছে, বুকে ধরে রাখতে পারে না, সে যেন গলায় পাথর ভেঙে কি হয়, দহে মানে নদীতে বা জলের ভিতরে গিয়ে, হ্যাঁ, ডুবে মরে। আমাদের এই নাটকীয়তার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নায়িকা রাধার চরিত্রের ক্রমবিকাশ। আমি এটা আগে বলেছি। এই বিষয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম কি বলেছে দেখো, যে নায়িকা রাধার চরিত্রের ক্রমবিকাশ ও পরিণতিও আমরা দেখতে পাই, আর তার চরিত্রের আত্মিক ও বহির্দ্বন্দ্ব এই কাব্যকে অধিকতর নাট্যিক সার্থকতা দান করেছে। তার ভিতরে একটা দ্বন্দ্ব, আত্মিক ও বহির্দ্বন্দ্ব, মানে সে কৃষ্ণকে চাচ্ছে, আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা নিয়ে তার ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু কৃষ্ণকে ছাড়া সে কোনোভাবেই থাকতে পারছে না। হ্যাঁ, এসব কিছু আমাদের নাটকীয়তাকে আরো বেশি কি বাড়িয়ে দিয়েছে। আমাদের এই রাধা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাস্তব ধর্মিতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটার যে বাস্তব ধর্মিতা আমরা দেখি, এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখানে যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের রিয়েল লাইফে আমরা কিন্তু দেখতে পাই। পরকীয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরকীয়া কিন্তু আমাদের সমাজে আছে, তুমি অস্বীকার করতে পারবে না। এখানে আমরা কৃষ্ণ এবং রাধার যে মামি এবং ভাগিনার যে প্রেমের সম্পর্ক দেখতেছি, এর চাইতেও খারাপ কিছু আছে। তো সেই ঘটনাটার বাস্তব ধর্মিতা আমরা এখানে দেখি এবং সেটা এখানে আমরা উপজীব্য হয়ে উঠতে দেখেছি। তো আর এখানে সবচেয়ে বড় জিনিস যেটা, যে রাধা বা কৃষ্ণ কাউকে এখানে দেবদেবী মনে হয়নি। বড়াই যে চরিত্র সেটাও কোনো স্পেশাল কিছু মনে হয়নি। একটু অলৌকিক ইয়া হিসেবে আমরা এখানে ওই যে দেখি যে সময় রাধা কৃষ্ণকে খুঁজতেছিল, তখন ওই যে নারায়ণ এসে কি রাধার বিরহ কাতর ইয়ে দেখে সে ধ্যান করে বলে যে কি, কৃষ্ণ অমুক জায়গায় বৃন্দাবনে অমুক গাছের নিচে বসে আছে, তাকে তুমি ওখানে পাবে। এইটা ছাড়া আর তেমন কিছু অলৌকিকত্ব তেমন কিছু দেখি না। সবকিছু মানবীয় গুণাবলী এবং বাস্তব ধর্মী। তো ঠিক আছে, এর দ্বারা আমাদের প্রমাণিত হয় যে মধ্যযুগের কাব্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটা নাটকীয় গুণসম্পন্ন কাব্য, এবং এটাতে নাটকীয় গুণের যথেষ্ট আলামত আমরা দেখতে পাই। তাই বলা যায় যে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একটা কি নাটকীয় বা নাট্য কাব্য বলা যায়। তো আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকবে।